আপনাদের স্বাগত জানাই বোঝেকম.com এর অডিও স্টোরি পর্বে। আজকের গল্প অধ্যাপক গোপাল চক্রবর্তীর কলমে সূর্যমহল। তো শুনে দেখুন গল্পটি কেমন লাগে। আর হ্যাঁ, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ পাশে রাখা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে বেল আইকন নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, যাতে আমাদের সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো চলুন শুরু করা যাক। কৃষ্ণনাথ চট্টোপাধ্যায় আমাদের কেষ্টদা, একজন বড় মাপের সাংবাদিক। গল্পগুজবে মজিয়ে রাখতে তার জুড়ি নেই। 60-এর ওপর বয়স, অকৃতদার, মেসে মেসেই জীবন কাটিয়েছেন। প্রচন্ড আত্মসম্মান বোধের জন্য কোনো বড় পত্রিকায় টিকে থাকতে পারেননি। বর্তমানে একটি মাঝারি গোছের সংবাদ সাপ্তাহিকের চিফ এডিটর। সেই পত্রিকার অফিসেই থাকেন। রোজ সন্ধেবেলা অফিস শেষ হলে পিয়ন নিবারণ মুড়ি আর তেলে ভাজা নিয়ে আসে সান্ধ্য জলযোগের জন্য। সেই সঙ্গে চা আর বিশুদ্ধ আড্ডা। অধ্যাপক হরিসাধন বোস, ব্যাংকের অফিসার নারায়ণ সেন, সাংবাদিক অনল মুখার্জি সেই আড্ডায় প্রায় হাজির থাকেন। কেষ্টদার মুখে গল্প শোনার লোভে সুযোগ পেলেই আমিও যোগ দিই সেই আড্ডায়। গল্পটি কেষ্টদার মুখ থেকে শোনা। বিএ পাশ করার পর আমার এক দাদার সুপারিশে একটা মফস্বলের দৈনিক পত্রিকায় চাকরি পেয়েছিলাম। সন্ধে 7টা থেকে রাত 11টা ডিউটি। তখনও সংবাদ সংগ্রহের এত মাধ্যম চালু হয়নি। আমার কাজ ছিল রেডিও চালিয়ে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর টেপ করে সম্পাদকের ডেস্কে দেওয়া। বিবিসি, ভয়েস অফ আমেরিকা, রেডিও মস্কো, রেডিও পিকিং, রেডিও পাকিস্তান, এইসব কেন্দ্রের বাংলা খবর সময় মতো টেপ করতে হতো। এই কাজটিকে সাংবাদিকতার ভাষায় বলা হতো মনিটরিং। রাত 10:30টায় ভয়েস অফ আমেরিকার খবরটা ধরা হয়ে গেলে ক্যাসেট গুছিয়ে সম্পাদকের ডেস্কে দেওয়া। তার বাছাই করা সংবাদগুলি আবার নিউজ প্রিন্টে বল পেন দিয়ে লিখে জমা দিলেই সেই রাতের মতো কাজ শেষ। তাও এক একদিন 12টা, 12:30টাও বেজে যেত। তারপর সাইকেল চালিয়ে শহরের প্রান্তে খ্রিস্টান পাড়ার মেসে গিয়ে রাত কাটানো। তখন লোক সংখ্যা কম, বাড়িঘরও কম। সন্ধ্যের পর লোকজনের চলাচল কমে যেত। রাত যত গভীর হতো রাস্তাঘাট নির্জন। কখনো বা 2-1টা ঘোড়ার গাড়ি সেই নির্জনতাকে আরো প্রকট করে তুলত। প্রথম প্রথম ওই রাস্তায় যেতে ভয় করত, পরে অভ্যেস হয়ে গিয়েছিল। শহরের শেষ প্রান্ত বলে ওই মেসের সিট ভাড়া ছিল কম, মাত্র 60 টাকা মাসে। খাওয়া দাওয়ার খরচ আলাদা। 100-5 টাকা মাইনেতে খাওয়া দাওয়া চালিয়ে 100-2 টাকা বাড়ি পাঠানো যেত। এই পথে একটা জায়গায় রাতে যাওয়ার সময় গা ছমছম করত, কারণ পাশে ছিল একটা মুসলমানদের কবরস্থান। কিছুদিন থেকে এক সঙ্গী পাওয়া গেল, সেই কবর পেরিয়ে পাঠানপাড়ায় থাকে। কোনো এক সময় পাঠানদের বাস ছিল বলে এলাকাটির নাম পাঠানপাড়া। এখন অবশ্য এক ঘর পাঠানও নেই। তারপর একটা বাগান ঘেরা বিশাল জমিদার বাড়ি। এই বাড়িটিও ফাঁকা, কেউ থাকে না। তারপর খ্রিস্টান পাড়া। এইখানে প্রধানত খ্রিস্টান সম্প্রদায়ের বাস। এক রাতে কাজ সেরে বেরুতে বেরুতে
একটু দেরি হয়ে গিয়েছিল। শ্রাবণ মাস, আকাশে মেঘের ঘন ঘটা। সঙ্গী রশিদ মিয়ার একটা স্টেশনারি দোকান আছে জনবার্তা পত্রিকার অফিসের পাশে। আমি অফিস থেকে বেরুলে তবে রশিদ মিয়া দোকানে ঝাঁপ ফেলে। রাস্তায় বেরিয়ে রশিদ মিয়া বলল, বৃষ্টি নামবে মনে হয়। তার আগে আমরা বাড়ি পৌঁছে যাব। দুজনে জোর সাইকেল চালিয়ে আস্তানার দিকে চললাম। রশিদ মিয়া তার গলিতে ঢুকে গেছে। আমি সেই জমিদার বাড়ির কাছে যেতেই ঝমঝম করে বৃষ্টি নামলো। সঙ্গে ছাতা নেই। কদিন ধরে শরীরটাও ভালো যাচ্ছে না। এই রাতে বৃষ্টিতে ভিজলে আর রক্ষে নেই। অবস্থা পরিত্যক্ত জমিদার বাড়ির গাড়ি বারান্দার নিচে এসে দাঁড়ালাম। ক্রমে বৃষ্টি বেড়েই চলেছে। ছাদ থেকে বাঁচতে সিংহ দরজা ঘেঁষে দাঁড়িয়েছে। সেকালের বারমাটিকের বিশাল দরজা, কতকাল খোলা হয় না কে জানে। প্রায় 1 বছর হতে চলল এই বাড়ির সামনে দিয়ে যাওয়া আসা করছি। এক একদিন রাতে ভাবি দিনের বেলায় এসে এই বাড়ির ভেতরে ঢুকে দেখব, কিন্তু এখনো হয়ে ওঠেনি। কতকাল আগে এই প্রাসাদে মানুষের বসবাস ছিল কে জানে। কলকাতা কিংবা তার আশেপাশের অঞ্চল হলে এতদিনে এই বাড়ি ভেঙে বহুতল উঠে যেত। এই বাড়িতে লোকজন বসবাসই বা করে না কেন? হয়তো বসবাস করার মতো অবস্থায় নেই, তাই পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির একটানা ঝমঝমে আওয়াজের মধ্যে আমার মনে হচ্ছে প্রাসাদটার ভেতর থেকে যেন কোনো শব্দ আসছে। এত বড় পরিত্যক্ত প্রাসাদে কোনো নিশাচর পশু পাখির আস্তানা থাকা অসম্ভব নয়। হঠাৎ পেছনের দরজাটা একটা বিচিত্র শব্দে খুলে গেল, হয়তো দমকা হাওয়ায়। পেছন দিকে তাকিয়ে দেখতে বিদ্যুতের চকিত আলোয় মনে হলো আমার ঠিক পেছনে এক ছায়ামূর্তি দাঁড়িয়ে। আমার ঘাড়ে মাথায় এক উষ্ণ রক্তস্রোত বয়ে যাচ্ছে। কষ্ট অনুভব করলাম। এত রাতে আমার পেছনে কে এসে দাঁড়িয়েছে? ভয় কাটিয়ে দেখার চেষ্টা করলাম। হ্যাঁ, এক দীর্ঘ বলিষ্ঠ মূর্তি। এই নিশুতি রাতে এই নির্জন প্রাসাদে চোর ডাকাত ছাড়া আর কে হবে? মনে মনে হিসাব করে দেখলাম আজ কি কি খোয়া যাবে। একটা ওয়েস্টার্ন ওয়াচ হাত ধরি, একটা শখের পার্কার ফাউন্টেন পেন, পকেটে গোটা সাথে টাকা আছে রাতে খাওয়ার পর, আর পুরনো সাইকেলটা। তবে সব থেকে বেশি অসুবিধা হবে সাইকেলটা গেলে। রোজ 5 মাইল পথ হেঁটে আসতে হবে। লক্ষ্মী যদি একা হয় তবে দেখো নাকি একবার লড়ে। জলদ গম্ভীর স্বরে লক্ষ্মী জিজ্ঞেস করলো, কি চাই এখানে? আমি বললাম, কিছু না, হঠাৎ বৃষ্টি এলো তাই দাঁড়ালাম, ছাতা নেই। ও, এখানে দাঁড়িয়েছো? ভয় করছে না? না না, ভয় করবে কেন? আমি বৃষ্টি থামলেই চলে যাব। কোথায় থাকা হয়? খ্রিস্টান পল্লীতে। কি কাজ করো? একটা পত্রিকায়। অনেক খবর রাখো? ওই কিছু কিছু। এই মহলটার খবর কিছু জানো? না, আসলে আমি তো স্থানীয় লোক নই। এই বছরখানেক হলো খ্রিস্টান পাড়ায় এসে একটা মেসে থাকি। ও, তুমি খ্রিস্টান? না, হিন্দু। একটা কথা জিজ্ঞাসা করব?
করো। আপনি কে? আমি আমি এই সূর্যমহলের পাহারাদার। আজ 50 বছর ধরে আমি এই মহল পাহারা দিচ্ছি। কিন্তু এই বাড়িতে তো কেউ আছে বলে মনে হয় না। আছে, সবাই ঘুমিয়ে আছে। মাঝে মাঝে এক একজন জেগে ওঠে, আবার ঘুমিয়ে পড়ে। চোর ডাকাত নয় বুঝতে পেরে কিছুটা আশ্বস্ত হয়েছিলাম। এই হেয়ালি কথাগুলো শুনে আবার একটা অজানা আতঙ্ক মনকে গ্রাস করছে। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। ভাবছি ভিজে ভিজে চলে যাই। ওই শুনতে পাচ্ছ? কান পেতে শোনো। কেউ 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 একজন গান গাইছে, মেয়েলি কণ্ঠ। হ্যাঁ, এই সূর্যমহলের মালিক সূর্যনারায়ণ চৌধুরীর একমাত্র কন্যা মহাশ্বেতা। মেঘমল্লার। হ্যাঁ, এই রাগই ছিল তার প্রিয় রাগ, আর প্রিয় ঋতু ছিল বর্ষা। ছিল মানে? সে কি এখন নেই? না, আজ থেকে 50 বছর আগে এমনি এক বর্ষার রাতে। কি হয়েছিল বর্ষার রাতে? শুনবে সেই কাহিনী? হ্যাঁ, বলুন। তাহলে বসো ওখানে। সেই বিশাল ফটকের পাশে একটা পাথরের বাঁধানো আসন আমাকে দেখিয়ে দিয়ে নিজেও একসাথে বসল। সেই গানের সুর কখনো স্পষ্ট, আবার কখনো অস্পষ্ট। বৃষ্টির বিরাম নেই। লোকটা বলতে শুরু করলো। দেশ তখনও ব্রিটিশের অধীনে। এদিকের কিছু ছেলে ছোকরা স্বদেশী নিয়ে মেতেছে। সূর্যনারায়ণ চৌধুরী ইংরেজদের একান্ত অনুগত। তার জমিদারিতে স্বদেশীরা কখনো মাথা তুলতে পারেনি। তেমন খবর পেলে ব্রিটিশের পুলিশ আসার আগে তিনি তাদের নিকেশ করেছেন। লোকে বলতো তার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। ব্রিটিশ সরকারের কাছ থেকে এই আনুগত্যের পুরস্কারও তিনি পেয়েছেন, রায় বাহাদুর উপাধি। রায় বাহাদুরের 2 স্ত্রী। প্রথম স্ত্রী শৈলবালা নিঃসন্তান, দ্বিতীয়া সত্যবতীর একমাত্র কন্যা মহাশ্বেতা। জন্মের পর থেকে মা সত্যবতী অসুস্থ। বড় মা শৈলবালা পরম স্নেহে মানুষ করেছেন। মা সরস্বতী যেন সূর্যমহলে নেমে এসেছিলেন। যেমন সুন্দরী, তেমন পড়াশোনা, তেমনি গান বাজনা। জমিদার বাড়ির সকলের চোখের মণি মহাশ্বেতা। রায় বাহাদুর তাকে গান শেখাবার জন্য কলকাতার এক ওস্তাদকে ধরলেন। ওস্তাদজি বললেন, देखो जमींदार बाबू, আমার उम्र হয়েছে और तबीयत भी अच्छा नहीं। তোমার স্টেটে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। তো আমার এক সেরা শিষ্য আছে, শেখর নাম ওর। রিপন কলেজ থেকে বিএ পাস করেছে। আমার কাছে তালিম নিয়েছে। ও একদিন উস্তাদ হবে। 3 কুলে ওর কই নেই। তুমি ওকে নিয়ে যাও। রায় বাহাদুর কদিন ধরে ভাবছিলেন মহাশ্বেতা এবার প্রবেশিকা পরীক্ষা দেবে। ওর একজন সর্বক্ষণের মাস্টার দরকার। বিএ পাশে ছেলেটি হলে পড়াশোনা
এবং গান বাজনা দুটোই চলবে। মহাশ্বেতাকেও আর বাইরে যেতে হবে না। তবুও বললেন, রিপন কলেজে পড়ছে বলছেন, সুরেন্দ্রনাথের পাল্লায় পড়েনি তো? স্বদেশী করে না তো? না না, ও সব কিছু না। লড়কা বহুত আচ্ছা, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। শেখরের চাকরি পাকা হয়ে গেল সূর্যমহলে। প্রবেশিকা পরীক্ষায় মহাশ্বেতা জল পানি পেয়ে পাশ করলো। গানও ভালো করছে। ওস্তাদি গানের পাশাপাশি রবিবাবুরও গান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, শেখর বাংলার বোঝালো ফল। এই গানের তাৎপর্য। মহাশ্বেতা শিখল, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। এরই মধ্যে একদিন মহাশ্বেতা সরকার মশাইকে বলল তাকে লাল পাড় খদ্দরের শাড়ি আনিয়ে দিতে। সরকার মশাই তো অবাক, মেয়েটি বলে কি, ওসব শাড়ি তো স্বদেশীরা পরে। তিনি রায় বাহাদুরের কানে কথা তুললেন। মহাশ্বেতাকে ডেকে পাঠালেন। তিনি বললেন, তুমি নাকি সরকার মশাইকে খদ্দরের কাপড় আনতে বলেছ? হ্যাঁ বাবা। এই বুদ্ধি তোমার মাথায় হলো কি করে? ওই তো আমাদের মায়ের দেওয়া মোটা কাপড়, শোনেননি? মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে এনে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, এর বেশি আর সাধ্য নাই। মহাশ্বেতা গাইল। রাগে চোখ মুখ লাল হয়ে গেল রায় বাহাদুরের। বললেন, তোমার মাথায় কে ঢোকাচ্ছে সব? শেখর, এই গান তো তোমাকে শেখর শিখিয়েছে। এই গান তো আজ বাংলার ঘরে ঘরে সবাই জানে বাবা। এ তো গান নয়, দেশপ্রেমিক সন্তানের মাতৃবন্দনা, মনের কথা। চমকে উঠলেন রায় বাহাদুর। এই যে বাঘের ঘরে খোগের বাসা, এত দূর গড়িয়েছে না, একে আর বাঁচতে দেওয়া উচিত নয়। অনুরূপ উষ্মা প্রকাশ না করেই রায় বাহাদুর বললেন, ঠিক আছে, তুমি যাও। আমি খদ্দরের শাড়ি পাবো তো বাবা? দেখছি কি করা যায়। আর একটা কথা ছিল বাবা। কি কথা? আমি বেথুন কলেজে পড়বো। ও, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে? না, আমার ইচ্ছার কথাটা জানালাম। ঠিক আছে, আমি ভেবে দেখছি, তুমি এখন যাও। মহাশ্বেতা চলে গেল। রায় বাহাদুর কখনো ভাবতে পারেনি যে তার মেয়ের মুখে স্বদেশীদের মতো কথা শুনতে হবে। তিনি ভাবছেন এর উৎসটা কোথায়। তবে কি শেখর? হাঁক দিলেন, এই কে আছিস? শেখরকে ডেকে দে। ডাক পেয়ে শেখর এলো। পরনে ধুতি ফতুয়া, কোকড়ানো বাবরি চুল, ঘাড় অব্দি নেমে এসেছে। আমাকে ডাকছিলেন কর্তা? হ্যাঁ শেখর, বসো। শেখরকে ইতস্তত করতে দেখে আবার বললেন, কি হলো? বসো, তুমি তো আমাদের ঘরের লোক। শেখর বসল। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন রায় বাহাদুর। বছর 25-এর সুঠাম যুবক, ফর্সা গায়ের রং, বুদ্ধিদীপ্ত চোখ। মহাশ্বেতার ব্যাপারে কিছু আলোচনার জন্য তোমাকে ডেকেছি। ওর পরীক্ষার ফল দেখে আমি খুব খুশি হয়েছি। আগে পড়াশোনায় তো ও খুবই ভালো। যদি কলেজে ভর্তি হয় তবে অনেক উন্নতি করতে পারবে। কোন কলেজে ভর্তি হলে ভালো হয়? মেয়েদের কলেজ
বেথুনে ভর্তি হতে পারে। তুমি কি জানো চট্টগ্রামে সূর্য সেনের দলের যে মেয়েটির নেতৃত্বে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রান্ত হয়েছে সে বেথুন কলেজের ছাত্রী? আগে জানি। আরেক সহযোদ্ধা কল্পনা দত্ত, সেও বেথুনের ছাত্রী। অনেক খবরই রাখো দেখছি। তা মহাশ্বেতার গান বাজনা কেমন হচ্ছে? উচ্চাঙ্গ সঙ্গীতে ওর দক্ষতা অসামান্য। আর হালকা গান টানও করছে নাকি? না, হালকা নয়, রবিবাবুর গান। স্বদেশী গান? দেশমাতার বন্দনা তো অপরাধ নয় কর্তা। চুপ করো। মার্গ সঙ্গীত ছাড়া আর কোনো গান ও করবে না। আগে আগে তাই হবে। কথাটা মনে থাকে যেন। এখন এসো। শেখর চলে যাচ্ছে। রায় বাহাদুর আবার ডাকলেন। শোনো, তুমি খদ্দর পড়ো? ও, মহাশ্বেতার মাথায় খদ্দর পরার ভূতটা তাহলে তুমি চাপিয়েছ? আগে তা তো জানি না। ও আমাকে একদিন জিজ্ঞেস করছিল আমি মোটা কাপড় কেন পরি। আমি বলেছিলাম এই মোটা কাপড় আমার দেশের তৈরি, মায়ের দেওয়া, তাই মাথায় তুলে নিয়েছি। ও স্বদেশী কথাবার্তা। শোনো, তুমি যদি বাড়িতে তোমার চাকরি বজায় রাখতে চাও তবে সব স্বদেশী আনা তোমাকে ছাড়তে হবে। আজ তোমার জন্য আমার মেয়ে স্বদেশী গান গাইছে, খদ্দর পরার বায়না ধরেছে। তুমি আমার সর্বনাশ করেছ। এসব তোমাকে ছাড়তে হবে, এ আমার হুকুম। যাও। শেখর মাথা নিচু করে ধীরে ধীরে চলে যায়। রবিবার সন্ধ্যায় মহাশ্বেতা গান শিখতে এসেছে শেখরের ঘরে। শেখরের মুখ গম্ভীর। মহাশ্বেতা আজ বিকেলে বাগান থেকে গোলাপ ফুল তুলে একটা তোড়া বানিয়েছে নিজের হাতে। লুকিয়ে এনে শেখরের হাতে দিয়ে বলল, কি হয়েছে শেখরদা? এত গম্ভীর তো আপনাকে কখনো দেখিনি। সব দিন তো সমান নয় মহাশ্বেতা। কারো জন্য মন কেমন করছে বুঝি? যাদের জন্য মন খারাপ করতে পারে এমন কেউই আমার নেই। বাবা চলে গেছেন আমার 2 বছর বয়সে। আমার যখন 10 বছর বয়স তখন মাও চলে গেলেন। বাবা মা দুজনেই ওস্তাদজির শিষ্য। আমি ওস্তাদজির কাছেই বড় হয়েছি। তিনি আমাকে লেখাপড়া শিখিয়েছেন, গান বাজনা শিখিয়েছেন। ওস্তাদজির লখনৌর বাড়িটাও আমার নামে লিখে দিয়েছেন। আমি আপনাকে আঘাত দেওয়ার জন্য এই কথা বলিনি। জানি। আজ কিন্তু কাজী সাহেবের সেই গানটা তুলে দেবার কথা, কারার ওই লৌহ কপাট। সত্যি ইংরেজরা সারা দেশটাকে যেন কারাগার বানিয়ে রেখেছে। ওই কারাগারের লৌহ কপাট আমাদের ভাঙতেই হবে। এসব কথা থাক মহাশ্বেতা। কেন শেখরদা? আপনি তো একদিন এই সত্যটা আমার কাছে উন্মোচিত করেছিলেন। ভুল করেছিলাম মহাশ্বেতা। সব কাজ সবার জন্য নয়, আর সব কথাও সবার বলা সাজে না। এসব তো আপনার কথা নয়। যে শেখর রায়কে আমি চিনি এ তো তার কথা নয়। আপনার কি হয়েছে শেখরদা? কিছু হয়নি মহাশ্বেতা। বাইরে শ্রাবণের ঘনঘটা। নাও মেঘমল্লার ধরো। কিন্তু কোনো কিন্তু নয়, ধরো। আপনি কি করে জানলেন মেঘমল্লার আমার প্রিয় রাগ? জানি। আর তোমার প্রিয় ঋতু বর্ষা। হ্যাঁ। নাও ধরো।
সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে দিল মেঘমল্লার। যাবার সময় মহাশ্বেতা শেখরকে প্রণাম করল। তার দুই চোখে জল। শেখর সেদিন জল মুছিয়ে দিয়ে বলল, ছি, কাঁদতে নেই। তারপর থেকে মহাশ্বেতা কারণে অকারণে শেখরের কাছে আসে। একদিন বলে, শেখরদা, একটা জিনিস চাইবো, দেবেন? বলো, কি জিনিস? একজোড়া খদ্দরের শাড়ি। দিতে পারি, কিন্তু তাতে যে দুজনেরই বিপদ হবে। বিপদকে জয় করার মন্ত্র তো আপনার জানা আছে। ভয় আমার জন্য নয়। ভয়কে জয় করার মন্ত্রে আমাকে দীক্ষিত করুন। মহাশ্বেতার বেতনে ভর্তি হওয়ার পরিকল্পনা বাতিল হয়ে গেল রায় বাহাদুরের রায়ে। গানটা এখনো চলছে, তবে বিশুদ্ধ মার্গ সঙ্গীত। রায় বাহাদুরের কড়া নির্দেশ, স্বদেশী গান চলবে না, রবিবাবুর গানও না। শেখরের ওপর কড়া নজর রেখেছে সূর্যমহলের নিজস্ব গোয়েন্দা বাহিনী। মহাশ্বেতা শেখরের ঘরে আসে গান শিখতে, বাইরে নজরদারি। সেদিন দুটো বই মহাশ্বেতার হাতে দিয়ে শেখর বলল, এই বই দুটো মন দিয়ে পড়বে। বই দুটির একটি আনন্দমঠ, আর একটি পথের দাবি। দুদিনের মধ্যে দুটি বই শেষ করে ফেলল মহাশ্বেতা। বারবার পড়ল। সেদিন হঠাৎ রায় বাহাদুর এলেন মহাশ্বেতার ঘরে। বাবা, আপনি? কেন, আমি কি আমার মেয়ের ঘরে আসতে পারি না? না না, তা নয়। ভাবছি তোমাকে বেথুনে ভর্তি করেই দেবো। হোস্টেলে থাকবে। মিস্টার কারমাইকেল বলেছেন তিনি সব ব্যবস্থা করে দেবেন। তাহলে তো কলকাতায় থাকতে হবে। হ্যাঁ, তা তো হবেই। হঠাৎ রায় বাহাদুরের নজর পড়ে মহাশ্বেতার খাটে রাখা বই দুটির ওপর। বই দুটি তুলে নিয়ে তিনি বললেন, এই বই তুমি পড়েছো? হ্যাঁ। এই বই কে দিল তোমাকে? বলো, কে দিল? শেখর? হ্যাঁ। জানো এই বইগুলো নিষিদ্ধ। এই বই রাখা কিংবা পড়া রাজদ্রোহ। আমি জানি না বাবা। তুমি জানো না, কিন্তু শেখর জানে, আর জেনে বুঝেই ও তোমাকে বিপদের মধ্যে ঠেলে দিতে চাইছে। একটা কথা ভুলে যেও না, তুমি রায় বাহাদুর সূর্যনারায়ণ চৌধুরীর একমাত্র কন্যা। কোন রকমের দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া তোমার শোভা পায় না, কথাটা মনে রেখো। রায় বাহাদুর বই দুটি নিয়ে গেলেন। বৈঠকখানায় ডেকে পাঠালেন শেখরকে। নতমস্তকে এসে দাঁড়ালো শেখর। রায় বাহাদুর বললেন, এই বইগুলো চিনতে পারছো? আগে হ্যাঁ। বইগুলো মহাশ্বেতার ঘরে ছিল। আমি তাকে পড়তে দিয়েছিলাম। তুমি দিয়েছিলে? তুমি জানো না বইগুলো নিষিদ্ধ? জানি, কিন্তু কেন নিষিদ্ধ জানি না। এই দুটি বইয়ের মধ্যে বাঙালি তার ইতিহাস খুঁজে পাবে, তার ঐতিহ্যকে খুঁজে পাবে, পাবে পরাধীনতার গ্লানি থেকে মুক্তির পথ নির্দেশ। থামো! আমার বাড়িতে বসে এইসব দেশদ্রোহী কাজ করার সাহস হয় তোমার? কর্তামশাই, আমার নিজের দেশের অধিকারকে আমি দেশদ্রোহিতা মনে করি না। তুমি কি মনে করো আর না করো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তবু এ দেশদ্রোহিতা।
আর এই দেশদ্রোহিতার শাস্তি হিসেবে তোমাকে আমি জানতে পুঁতে ফেলতে পারি, তা জানো? জানি। না, এত বড় শাস্তি আমি তোমাকে দেব না। একদিন সময় দিলাম, একদিনের মধ্যে তুমি এই সূর্যমহল ছেড়ে, এই গ্রাম ছেড়ে চলে যাবে। আর কোনোদিন যেন তোমার মুখ আমাকে দেখতে না হয়। যাও। দাসদাসীদের মারফত এই খবর সারা মহলে ছড়িয়ে পড়ল। মহাশ্বেতার কানেও গেল এই খবর। রাত তখন শেষ প্রহর। শ্রাবণের মেঘ কেটে পূর্ব আকাশে শুকতারা জল জল করছে। শেখরের দরজায় হঠাৎ টোকা পড়ল। শেখর বিনিদ্র রাত কাটিয়েছে। চলে যেতে হবে, দুঃখ নেই, কিন্তু মহাশ্বেতাকে ছেড়ে সে থাকবে কি করে? দরজায় আবার টোকা পড়ে। শেখর সন্তর্পণে দরজা খুলে দেয়। ঘরে আসে মহাশ্বেতা, মাথায় ঘোমটা, হাতে একটা ছোট বাক্স। তুমি? হ্যাঁ আমি। চলো। কোথায়? আপাতত লখনৌ, তোমার ওস্তাদজির বাড়িতে। সে কি? ওই বাড়িতে গিয়ে খাবো কি? চলবে কি করে? সে ভাবনা আমার। এখান থেকে কিচ্ছু নিতে হবে না। মহলের সবাই এখন ঘুমোচ্ছে। এই সুযোগে খিড়কির দরজার চাবি আমি নিয়ে এসেছি। এখন বেরোলে শেষ রাতের ট্রেনটা ধরতে পারবো। কিন্তু কোনো কিন্তু নয়। আমাকে এই কারাগারে ফেলে তুমি চলে যেতে পারো না। কারাগার ভাঙার ক্ষমতা আমাদের নেই, তাই পালাতে হবে। চলো। তুমি আরেকবার ভেবে দেখো মহাশ্বেতা, সুখে রাজপ্রাসাদ থেকে কোন অনিশ্চয়তার পথে তুমি পা বাড়াচ্ছ। আমি সব ভেবেছি, আর ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। তোমার ভয় নেই, আমি তোমার বোঝা হব না। আমার ঠাকুমার দিদিমার দেওয়া 100 ভরি সোনা আমার আছে, সেটা আমি সঙ্গে নিয়ে এসেছি। চলো, আর দেরি করলে ট্রেনটা ধরতে পারবো না। শেখর 1 বছরের মাইনে আর বাবা মায়ের ছবি একটা থলিতে নিয়ে কাঁধে ঝুলিয়ে মহাশ্বেতার হাত ধরে বলল, চলো তাহলে। চলো। অতি সন্তর্পণে সিঁড়ি দিয়ে নেমে দুজনে চলে এলো খিড়কির দরজার কাছে। এই দিকটা গাঢ় অন্ধকার। কেউ দেখে ফেলার সম্ভাবনা নেই। নিশ্চিন্ত মনে চাবি বের করে তালা খুলতে গিয়ে দেখে সেখানে বন্দুক হাতে সূর্যনারায়ণ দাঁড়িয়ে। চমকে ওঠে দুজনে। সূর্যনারায়ণ বললেন, নিজেদের খুব চালাক মনে করো না শেখর। আমি তোমাকে বাঁচার সুযোগ দিয়েছিলাম, তুমি সেই সুযোগ হারালে। আমার আর কিছু করার নেই। তোমার কৃতকর্মের ফল তোমাকে পেতেই হবে। রাত্রির নিস্তব্ধতা ভঙ্গ করে গর্জে ওঠে রায় বাহাদুরের বন্দুক। কিন্তু তড়িৎ গতিতে শেখরকে সরিয়ে বন্দুকের সামনে বুক পেতে দাঁড়ায় মহাশ্বেতা। আত্মনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে সে। রক্তে ভেসে যাচ্ছে খিড়কি দুয়ার। হতভম্ব রায় বাহাদুর। শেখর মহাশ্বেতার মুখটা একবার তুলে ধরার চেষ্টা করে। না মহাশ্বেতা, না, আমাকে ফেলে তুমি একা যেতে পারো না। রায় বাহাদুরের সামনে দাঁড়িয়ে শেখর। রায় বাহাদুর, আপনি তো আমাকে মারতে চেয়েছিলেন। মারুন, মারুন, চালান গুলি, চালান। সেই অন্ধকারে রায় বাহাদুরের চোখ দুটি
হিংস্র বাঘের মতো জ্বলে উঠল। আমার মেয়েটা চলে যাবে আর তুমি বেঁচে থাকবে, তা হয় না শেখর। যাও, তুমিও যাও একসাথে। আবার গর্জে ওঠে রায় বাহাদুরের হাতের বন্দুক। দুটি রক্তাক্ত দেহ আলিঙ্গনবদ্ধ হয়ে পড়ে থাকে সূর্যমহলের বাগানের খিড়কি দুয়ারের সামনে। রায় বাহাদুরের আদেশে ভোর হওয়ার আগেই একই গর্তে পুঁতে দেওয়া হয় দুই মৃতদেহ। রায় বাহাদুরের চোখ দিয়ে কিন্তু এক ফোঁটাও জল পড়ল না। এই ঘটনার পরপরই সূর্যমহলে যেন এক অভিশাপ নেমে এলো। রায় বাহাদুরের দুই স্ত্রী 1 মাসের মধ্যে মারা গেলেন মেয়ের শোকে। শেখর আর মহাশ্বেতাকে যখন তখন মহলের যেখানে সেখানে দেখা যেতে লাগলো। আশ্রিত আত্মীয় পরিজনরা ভয় পালালো। মাইনে করা কর্মচারীরাও মহলে থাকতে চাইল না। একে একে সবাই বিদায় নিল। শুধু একা রায় বাহাদুর সূর্যনারায়ণ চৌধুরী সারা সূর্যমহল জুড়ে বিরাজ করতে লাগলেন। শেষ পর্যন্ত তার যে কি হলো তা কেউ জানে না। কেউ বলে তিনি আত্মহত্যা করেছেন, কেউ বলে জগ হয়ে সমস্ত বিষয় সম্পত্তি সামলাচ্ছেন। এই বাড়ি ভাঙার চেষ্টাও অনেকবার হয়েছে, কিন্তু প্রতিবারই কোনো না কোনো অঘটন ঘটেছে, মৃত্যু হয়েছে অনেকের। তাই এখন আর এই বাড়ি ভাঙার চেষ্টা কেউ করে না। রুদ্ধশ্বাসে গল্পটা শোনার পর বললাম, একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? আপনি কি রায় বাহাদুর সূর্যনারায়ণ? মূর্তিটা হঠাৎ করে যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। কখন যে বৃষ্টি থেমে গেছে সেই খেয়ালও করিনি। পূবের আকাশ ফর্সা হয়ে এসেছে। আমি এবার মেসে ফেরার জন্য পা বাড়িয়েছি। হঠাৎ পেছনে বিশাল দরজাটা বন্ধ হয়ে গেল। বাতাসে নাকি আপনা আপনি বুঝতে পারলাম না।